প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত ইসলামীকে নিয়ে সরগরম দেশের রাজনীতি। ৭১-এর অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দলের নাম ও নীতির পরিবর্তন ইস্যুকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে দুই পক্ষের মতবিরোধ। এর রেশ ধরে গতকাল পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আইনজীবী আব্দুর রাজ্জাক। ৭১-এর ইস্যুতে দলটির বর্তমান উপলব্ধিকে অনেকে ইতিবাচক হিসেবে নিলেও এটি রাজনৈতিক কৌশল কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপি ও তাদের জোটসঙ্গী গণফোরামের প্রার্থীরা। প্রিয় দর্শক, এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় উপলব্ধি না অভিসন্ধি। এ নিয়ে আলোচনা করবেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক। আপনাকে আলোচনায় স্বাগত। আছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। আপনাকে স্বাগত। আমরা আশা করছি একটু পরে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিবেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক। প্রিয় দর্শক, চাইলে আপনিও কিন্তু এই আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর এর জন্য ফোন করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। ফেসবুক দেখতে সরাসরি ক্লিক করুন facebook.com/rtv অনলাইনে। এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারবেন। তো আমরা আলোচনা যাই। প্রথমে মিস্টার ডিউক, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে জামাতের একজন আইনজীবী যিনি যুদ্ধাপরাধে যারা অভিযুক্ত তাদের পক্ষে দীর্ঘদিন আইনি লড়াই করেছেন, তারপর তিনি লন্ডনে আছেন এবং এখন তিনি জামাত থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার বক্তব্য হচ্ছে যে ৭১-এর যে মানবতা বিরোধী অপরাধে যে জামাত যুক্ত ছিল, যেটা কোর্টের রায়ে কিন্তু একটা অবজারভেশন ছিল যে জামাত দল হিসেবে যুদ্ধাপরাধীর সঙ্গে যুক্ত। এবং তিনি দাবি করছেন যে তিনি অনেকবার চেষ্টা করেছেন জামাতকে শোধরানোর জন্য, এই ক্ষমা চাওয়ার জন্য জাতির কাছে, জামাত সেটা করেনি। এই কারণে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আবার অনেকে বলছে যে না, এরা হয়তো আবার নতুন করে একটা দল করতে চায়, যে কারণে ৭১-এর তাদের যে কালিমা সেখান থেকে মুক্ত হতে চায়। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ রুবায়েত ভাই, ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এখানকার ডাকবার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমার এলাকার মানুষ, আমার রংপুর ২ তারাগঞ্জ বদরগঞ্জ মানুষের পক্ষ থেকে যারা টিভির সামনে বসে আছেন তেনাদের। রুবায়েত ভাই, আপনি যে কথাটি বললেন সেটি হলো যে জামাত, আমরা যদি ধরি যে মানুষ অপরাধ করবার পরে যদি কেউ সরি বলে, এটা কিন্তু হচ্ছে একটা গতানুগতিক এখন একটা কালচার। তো রাজ্জাক সাহেব সেই কালচারের মতোই বললেন কিনা সরি, সেটা দেখবার বিষয়। আর জামাত যে যুদ্ধ অপরাধী, জামাতের যে চারিত্রিক বৈশিষ্ট্য, জামাত যে ১৯৭১ সালে বাংলাদেশের এই ভূখণ্ডের বিরোধিতা করেছিল, বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, বাংলাদেশের তৎকালীন ৭.৫ কোটি মানুষের যে মৌলিক অধিকার, এমনকি বাংলাদেশের সমস্ত মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন সেই সময়টায়। তো সেই সময়টায় শুধু তারা যে ভৌগোলিক সীমানা, স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার, এগুলোর বিরোধিতা করেই ক্ষান্ত হন নাই। সেই ১৯৭১ সালে সেই জামাত শিবির চক্র, তারা বাংলাদেশের ৩০ লক্ষ মানুষের হত্যার সঙ্গে জড়িত। তাদের হাতে এখনও মানুষের রক্তের দাগ আছে। তারা ৩ লক্ষ মা বোনের সম্ভ্রম হানির সঙ্গে জড়িত। তারা মানুষের অগ্নিসংযোগ, বাড়িঘর লুণ্ঠনের সঙ্গে জড়িত। তা আজকে এই অপরাধের সঙ্গে জড়িত থাকবার পরে আপনি কি সেই গানটি শুনবেন যে একটি মানুষ খুন করিলে খুনি তারে কয়, আর লক্ষ মানুষ খুন করিলে যোদ্ধা তারে কয়? তা আজকে তারা কি, তারা আজকে বাংলাদেশের আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খুন করবার পর যদি সরি বলে, তাহলে কি তারা ক্ষমা পাওয়ার যোগ্য? আজকে শুধু এটুকুই বলবো যে ডক্টর আব্দুর রাজ্জাক উপলব্ধি থেকেই হোক, অনুভূতি থেকেই হোক, উনি যদি বলে থাকেন যে ১০ বছর উনি জামাতের নেতৃবৃন্দদেরকে শোধরানোর চেষ্টা করেছেন, তাহলে ধরে নিতে হবে তাদের যে রাজনীতি, সেই রাজনীতি ভুল ছিল। আর আজকে সে নিজেকে বাঁচানোর জন্য হয়তো হতে পারে যে সে সরি বলছেন, কিংবা সে, এবং শিক্ষামন্ত্রী ডক্টর দেবমণি বলেছেন যে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগকে তিনি স্বাগত জানাচ্ছেন। উপলব্ধি হয়ে থাকে, ভুল যদি স্বীকার করে থাকে, কিন্তু তাই বলে যে যারা অপরাধ করেছে, যারা খুন করেছে, যারা যুদ্ধ অপরাধী,
তাদের যে বিচার থেমে থাকবে এমনটা আমার মনে হয় ভাবার কোনো কারণ নেই। এবং বাংলাদেশের 16 কোটি মানুষ আমার মনে হয় এমনটি কখনোই ভাববে না এবং ভাবার কোনো অবকাশও নেই। জি, আমি আপনার কাছে আসবো মিস্টার নুরুল ইসলাম ওমর, আপনি এই বিষয়টিকে কি দেখছেন যে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ এবং জামাতের ৭১-এর ভূমিকার জন্য তিনি যে বলেছেন ক্ষমা চাওয়ার চেষ্টা অনেকবার তিনি করেছেন, সেটা তিনি ব্যর্থ হয়েছেন, ধন্যবাদ। কতটা বিশ্বাসযোগ্য? ধন্যবাদ আর টিভির দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এটা অনেক একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। জি, এটা নিয়ে আলোচনা আপনি নিয়ে এসেছেন। আমি প্রথমত বলতে চাই যে জামাত ৪৭ বছর পরে আজকে তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, তাদের ভিতরে। এটা আলোচনা বাহিরে ছিল আগে। বাহিরে অনেকেই বলেছে যে জামাতের ক্ষমা চাওয়া উচিত, ভুল স্বীকার করা উচিত। এটা কিন্তু অনেক আগেই অনেক পলিটিশিয়ানরা বলেছেন যে জামাত রাজনীতি শুরু করার আগে তাদের ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে, যে অন্যায় করেছে, স্বাধীনতার বিরোধী কাজ করে তার জন্য তাদের মাপ চাওয়া উচিত। কিন্তু সে উপলব্ধি তাদের তখন আসেনি। এবং আমার মনে হয় যে আজকেও এই উপলব্ধি আসতো না যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতো। এবং এক টানা 3 বার আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতো, তাহলে এই উপলব্ধি আমার মনে হয় যে আসতো না, এই ক্ষমা চাওয়ার বিষয়টা। কারণ আমরা তো দেখেছি বিএনপির সঙ্গে যখন তারা ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, জাতীয় পতাকা তারা গাড়িতে উড়িয়েছেন, তাদের আস্ফলনগুলো দেখেছি আমরা, তাদের কথাবার্তা আমরা দেখেছি। তো তারপরও আমার মনে হয় যে এটা যদি সত্যিকারে উপলব্ধি হয়ে থাকে তাহলে খুব ভালো। যদি তারা মনে করে থাকে যে এই কাজগুলো আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এবং পরবর্তী নতুন জেনারেশন যারা আছে তাদেরকে এই পথে নিয়ে যাওয়া উচিত নয়, তাহলে আমি মনে করব যে তাহলে এটা হয়তো পরবর্তীতে তাদের রাজনীতি সঠিক থাকবে। জি। আর যদি কৌশল হয় যে এখন রাজনীতি করা যাচ্ছে না, করতে পারছে না, নতুন দল করবে, এটা ভেঙে দিয়ে সেটা হতে পারে। নতুন দল করার মোটামুটি তাদের একটা প্রস্তুতিও চলে এসছে। সোরার কমিটির আমি দেখেছি, সেদিন পত্রিকায় দেখলাম, তাদের নিচের লেভেলের যে নেতৃবৃন্দ আছে তারা একমত হয়েছে। তাদের সোরা কমিটি আছে, জি, সেখানে বিষয়টা নিয়ে আলোচনা চলছে, মত দ্বিমত সবগুলোই আছে। তবে এইটা হলো যে তারা যদি এখনও এই কাজগুলো থেকে সরে আসে, তারা যদি জাতির কাছে সত্যিকারই ক্ষমা চায় যে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা যে অন্যায়টা করেছি। বিরোধিতা একটা জিনিস আলাদা, বিরোধিতা করতে গিয়ে যে অন্যায়গুলো করেছে, এই দেশের মানুষ, এই দেশের মানুষের প্রতি যে অন্যায় করেছে, যে হত্যা করেছে, নারী নির্যাতন করেছে, আমি তো এটা তো আমার নিজে চোখে দেখা, স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই সময়ের অবস্থাগুলো এখনো চোখে ভেসে ওঠে আর কি। একটা যে বলা হয় যে এত কিছু করার পরেও যে জামাতে প্রায় ৫% ভোট ব্যাংক বাংলাদেশে আছে, এদের আসলে মানবিক বা মানসিক চিন্তাটা কেমন আসলে এত কিছুর পরেও? না, আপনাকে চিন্তা করতে হবে। আপনি চলে যান ৭০ নির্বাচনে, ৭০ নির্বাচনে, তখন তো আমরা স্টুডেন্ট পলিটিক্স করেছি। ৭০ নির্বাচনে যত কম ভোটেই তারা হেরে যাক, তো বেশিরভাগ কেন্দ্র সেন্টারগুলোতে কিন্তু মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ছিল। আর সেই সময় ন্যাশনাল আর্মি পার্টি। এই কারণে যে একটা সময় কি অবস্থা, একটা সময় কিন্তু মানুষ যেটা বলতেছে, শোনেন, উনি যেটা বলতেছে কেন এই ইয়েটা, তার কারণ হলো যে সেই সময়ও তাদের একটা সমর্থক ছিল। আর এখানে বিষয়টা এরকম যে আমি মনে প্রাণে জামাতকে ভালো না বাসলেও আমি যখন মুসলমান, যখন আল্লাহর বাণী প্রচার হচ্ছে, কোরআনের বাণী প্রচার হচ্ছে, হাদিস থেকে কথা বলা হচ্ছে, মানুষ কিন্তু ধর্মকে ব্যবহার হচ্ছে। তার কারণ হলো যে এখন আমরা এই পৃথিবীতে যা করছি, যারা যত বেশি সুখে আছি তারা আরো বেশি সুখ পেতে চায় মৃত্যুর পরে, লাইফ হিয়ার আফটার, অন্য জীবনে। এই বিষয়গুলো চিন্তা করে নিয়ে এই রাজনীতিগুলোকে এত চিন্তা করছে না
জামাতের যারা মানে সমর্থক বাংলাদেশের আছে, ধর্মভীরু মানুষের মনটাকে তারা ব্যবহার আপনি করার চেষ্টা জামাতের করছে। যা সমর্থক যেটা বলছেন আপনি, সব সমর্থক কিন্তু জামাতের রাজনীতিকে বিশ্বাস করে জামাত করছে না। তারা হলো মুসলমান, মরে গেলে বেহেশত লাভ করার প্রয়োজন আছে, আল্লাহর কোরআনের শাসন চাই, আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধা বিশ্বাস আমাদের সবার আছে। এইসব কারণে হয়তো এই কিছু সমর্থক থাকতে পারে। তবে এখন আস্তে আস্তে মানুষ যত শিক্ষিত হচ্ছে, এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যে যাচ্ছে, আপনি বোধহয় clear হয়ে বলছিলেন যে যাচ্ছে। সেই পাঁচ ভাগ্য বোধহয় কতটা না, আছে প্রশ্নবিদ্ধ আসলে। এখন এই কারণে আমি বলবো যে একটা সময় মানুষ ধর্মভীরু, সাধারণত আমাদের বাংলাদেশের মানুষ যারা মুসলমান তারা ধর্মভীরু, এবং একটা সময় তারা মানুষকে এত বেশি অসত্য কথা তারা ছড়িয়েছিল যে বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবে, মানে নানান কথা বলে, কিন্তু তাদের যে দর্শন সর্বশেষ সাইদিকে চাঁদে দেখা গেছে, হ্যাঁ, সেটাও ছড়ানো হয়েছে। এইসব কথা বলে তো একটা সময় তাদের কিন্তু বাংলাদেশের মানুষ এখন কিন্তু ধরে নিয়েছে, বিশেষ করে এই প্রজন্মের যারা, আমরা কিন্তু ধরে নিয়েছি যে আজকে জামাত মানেই হচ্ছে রক কাটা, শিবির মানেই রক কাটার দল। এইটা তারা কিন্তু প্রমাণ করেছে। আজকে দেখেন যে তারা দীর্ঘ সময় কিন্তু ক্ষমতায় ছিল, বিএনপির সঙ্গে গার্ড বেঁধে ক্ষমতায় ছিল, পতাকা উড়িয়েছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু তারা যে কথাগুলো মুসলিম সেন্টিমেন্ট যেটাকে কাজে লাগিয়ে তারা ভোট নিয়েছিল একটা সময়, যেটাই নিক 10টা 5টা যে ভোটটাই নিক, কিন্তু তারা একটা সময় বলেছিল যে আমরাই একমাত্র ইসলামের সেবক, কিন্তু ইসলামের সেবা কিন্তু তারা করে নাই। ইসলামের প্রকৃত সেবা যদি করে থাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছে। এইটা প্রমাণিত যে আজকে ইসলামিক ফাউন্ডেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে, এবং সেই ইসলামিক ফাউন্ডেশনকে আজকে জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত এতটাই বিস্তৃতি লাভ করিয়েছে যে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক পাঠাগার, প্রত্যেকটা গ্রামে মহিলাদের নিয়ে আপনার শিক্ষা ব্যবস্থা, এই যে কওমি মাদ্রাসাগুলোকে আজকে যে অবস্থায় নিয়ে আসছে, আজকে কিন্তু বাংলাদেশে যারা মুসলিম সেন্টিমেন্টটা যারা ধারণ করে তারা কিন্তু এখন বিশ্বাস করতে শিখেছে যে আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনা ধর্ম নিরপেক্ষতার কথা বললেও ইসলাম, প্রত্যেকটা ধর্মের প্রতি তার সম্মান বোধ আছে, এবং প্রকৃত ইসলাম যদি আজকে বাংলাদেশে সঠিকভাবে পরিচালিত হয় সেটা জননেত্রী শেখ হাসিনার আমলেই হচ্ছে। আর দীর্ঘদিন জামাত শিবির বিএনপির সঙ্গে গার্ড বেঁধে শুধু তারা ক্ষমতার অংশীদারিত্ব নিয়েছে এবং তারা মানুষকে বিভ্রান্ত করেছে। একটা সময় দেখেন বাংলাদেশে একটা সময় কথা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশ ভারত হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে আজান থাকবে না, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে উলুধ্বনি হবে, এই যে বিভ্রান্তিকর তথ্য। কিন্তু যখন দেখলো মানুষ যে 1996 সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবার পর বাংলাদেশ উন্নতির দিকে গিয়েছে অপ্রতিরোধ্যভাবে, আর 1996 সালে যখন আওয়ামী লীগ থেকে 2001 সালে বিএনপি সরকার আবার জামাতের সঙ্গে গাঁট বেঁধে সরকারে আসলো, তখন কি দেখলো যে আওয়ামী লীগের রেখে যাওয়া সমস্ত উন্নয়ন তারা পিছনের দিকে আবার নিয়ে গেলেন। দেখা গেল 2008 সালে আবারও জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবার পর 2008 থেকে এই যে ধারাবাহিকভাবে বাংলাদেশকে যে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে নিয়েছে, যার কারণে মানুষের কিন্তু আজকে জামাতের প্রতি, বিএনপির প্রতি মানুষের যে অশ্রদ্ধা, মানুষের যে অবিশ্বাস, এটি কিন্তু একেবারে আরেকটা প্রশ্ন যে বলা হয় জামাত সম্পর্কে, জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারটা, সেই ব্যাপারে আপনার দলের কোনো সিদ্ধান্ত কি হতে পারে? এইটা আমি বলবো যে আমার দল শুধু নয়, বাংলাদেশের 16 কোটি মানুষের যদি আপনি আজকে অন্তরের হৃদয়ের যদি কোনো আকুতি শুনতে যান, আমার মনে হয় তারা বলবে যে জামাত বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, যে জামাত ইসলামের কথা বলে নারী ধর্ষণের সঙ্গে জড়িত, সেই জামাত ধর্মকে যাতে ব্যবহার করতে না পারে সেই জামাতকে নিষিদ্ধ করাই উচিত। আমাদের হাদিসে কিন্তু আছে, রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, একবার নয় বারবার বলেছেন যে আমি আল্লাহ বলছি যে আমার কোরআন শরীফের একটি আয়াত, একটি হরফ যে মানুষ ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করবে, আমি আল্লাহ বলছি কিয়ামতের মাঠে সেই মানুষের শরীরে মাংস থাকবে না। তাহলে যদি তাই হয়, কোরআন শরীফের কথা যদি তাই হয়, তাহলে জামাত যা করেছে 71 সাল থেকে আজ অবধি, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে তারা ইসলামের শত্রু, তারা ইসলাম বহির্ভূত কাজ করছে? তাহলে বাংলাদেশের মানুষ কেন চাইবে না জামাত আজকে নিষিদ্ধ হোক? মিস্টার ওমর, আপনি যদি বলেন যে জামাত নিষিদ্ধের কথা বলা হয়, কিন্তু আমরা দেখেছি যে মিশরে কিন্তু মুসলিম ব্রাদারহুড কিন্তু নিষিদ্ধ ছিল,
তো নিষিদ্ধ কোনো সমাধান হয়নি, পরে কিন্তু যখন ভোট হলো মানুষ কিন্তু তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসে মুরসিকে। তো এটিকে নিষিদ্ধ কি সমাধান হবে, নাকি এমন রাজনীতি আমাদের তৈরি করতে হবে এরকম অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ জামাতের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে? তো নতুন প্রজন্ম তাদের মধ্যে যে চেতনা তৈরি হবে, তো জামাত রাজনীতি কোনো স্পেসই খুঁজে পাবে না। নিষিদ্ধ করলে এরা তো আড্ডাগ্রহণে চলে যায়, এরা তো বোমাবাজি করে, সন্ত্রাসী করে। পৃথিবীর অনেক জায়গায় এরকম হয়েছে। আমি যেটা আপনাকে বলবো যে অ্যাকচুয়ালি তো নিষিদ্ধ করেই সমাধান হবে না। প্রকৃত যে ধর্ম, আমরা মুসলমান, আমাদের কোরআন হাদিস এইটার মানে সঠিকভাবে মানুষের মধ্যে প্রচার করতে হবে। সত্যিকার ইসলাম কি বলছে আপনি দেখেন। আমরা যদি আরও আগে চলে যাই, ব্রিটিশ এই দেশ 200 বছর বলা হয়, অ্যাকচুয়ালি 192 বছর তার এই দেশটা শাসন করেছে। এই 192 বছরের মধ্যে আমরা এই দেশের মুসলমানেরা শিক্ষা দীক্ষা শুরু করেছি 150 বছর পরে। আমরা কিন্তু অন্য সম্প্রদায় থেকে শিক্ষায় পিছনে পড়ে আছি 150 বছর। কেন? সেটা হলো ওই সময়ে কিন্তু এই রকমই ঘটনা ছিল যে বাংলা ইংলিশ লেখাপড়া এটা মুসলমানের লেখাপড়া নয়, এটা খ্রিস্টানের লেখাপড়া, বা মুসলমানদের এটা করা যাবে না। তারপরে মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না, চাচাতো ভাইয়ের সামনে যেতে পারবে না। এই যে কঠোর পর্দা যে অবস্থা ছিল, যার কারণে কিন্তু আমাদের শিক্ষা দীক্ষাটা 150 বছর পিছনে চলে গেছে। এখনো তো আল্লামা শফি একই কথা বলছে যে মেয়েরা শুধু ক্লাস 4 এ পড়বে। না, উনি যেটা বলছেন বছরে তাহলে চিন্তা তাদের পরিবর্তন হলো কোথায়? এখানে একটা জিনিস আপনার লক্ষণীয়, সেটা হলো যে আগে যে কথাগুলো তারা বলছিল এইভাবে প্রতিবাদ হয়নি। আল্লামা শফি হুজুর যে কথাটা উনি বলেছেন, এটা বলার পরে দেখেন সারা বাংলাদেশে কিন্তু এটার প্রতিবাদ হয়েছে। আজকে কিন্তু আর ওইভাবে মানুষকে ঘরের ভিতরে উঠায় রাখতে পারবে না তারা। আজকে কিন্তু ধর্মের দোহাই দিয়ে শিক্ষা দীক্ষা বন্ধ করতে পারবে না তারা। আজকে মানুষ শিক্ষিত হচ্ছে, আরো যত শিক্ষিত হবে এই দেশের মানুষ যখন 100 ভাগ শিক্ষিত হয়ে যাবে, প্রচুর কর্মজীবী হচ্ছে, 50 লক্ষ নারী গার্মেন্টসে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, তাদের জীবন জীবিকা, এবং নারীরা শিক্ষিত হচ্ছে। যে যত শিক্ষিত হবে তত এই ধর্ম অন্ধতা, ধর্মগ্রামী থেকে, সৌদি আরবে এই ধর্মগ্রামী থেকে আপনি মানুষ বের হয়ে আসবে। আপনি যেটা ভাই বললো, দেখেন সৌদি আরবে এখন মেয়েদেরকে গাড়ি চালানোর মুক্ত করছে। সৌদি আরবে মেয়েরা ভোট অধিকার পাচ্ছে, গাড়ি চালাচ্ছে। তারা হচ্ছে এভারেস্টে গেছে সৌদি একটা মেয়ে। এই সমস্যা আমরা আবার উল্টো দিকে আল্লামা শফিরা পেছনে নিয়ে যেতে চাই। এটা অনেক পুরানো সমস্যা। এটা এই সমস্যাটা চেঞ্জ হচ্ছে না, তাদের বের হয়ে আসতে হবে। এবং বের হয়ে আসার একমাত্র উপায়, যেটা কথার যুক্তিটা আমি বুঝলাম যে বলা হচ্ছে যে মেয়েরা ক্লাস 4 পর্যন্ত পড়বে, তারপরে বলছে মেয়েরা শুধু মেয়ে ডাক্তার দেখাবে। তো ক্লাস 4 এ পড়লে কি মেয়ে ডাক্তার হয়? মানে তার কাণ্ডজ্ঞানের ইয়েটা আপনি দেখেন, তার বক্তব্যের মধ্যে কিন্তু স্ববিরোধিতা রয়ে গেছে। আমার মনে হয় যে বাংলাদেশে বলছে যে ক্লাস 4 এ পড়বে, তার ডাক্তার হবে কি না? আমি তো এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মৌলানার কাছ থেকে এটা শুনিনি। উনি কিন্তু এর আগে বলেছেন, বারবার কেন বলছেন আমি জানি না, এই কথা কোনোদিন বলেননি যে মেয়েরা ক্লাস 4 পর্যন্ত। আল্লামা শব্দটা কিন্তু মহাজ্ঞানী আসলে। হ্যাঁ, জ্ঞানী মানুষ। হ্যাঁ, আল্লামা শব্দের মানেই তাই, জ্ঞানী মানুষ। তো যাই, এখন তো বয়স বেশি হয়ে গেছে, ওনার অনেক বয়স হয়ে গেছে। জ্ঞান বুদ্ধি সবকিছু নির্ভর করে কোনটার উপরে? মানুষের মস্তিষ্ক, আল্লাহ প্রদত্ত যে মস্তিষ্ক, এই মস্তিষ্ক যতক্ষণ মানুষের কাজ করে ততক্ষণ একজন মানুষকে জ্ঞানী বলতে পারেন, বুদ্ধিমান বলতে পারেন। আরেকটি প্রসঙ্গ আনতে চাই ভাই, আমি আসবো আপনার কাছে। শুরু করি। বলা হচ্ছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছে বিএনপি ও তাদের জোট সঙ্গী গণফোরামের প্রার্থীরা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? দুটো শব্দ তারা ব্যবহার করছে, ভোট ডাকাতি এবং কারচুপি। ধন্যবাদ রুবায়েত ভাই। জি, যে কথাটি বলতে চাই, আসলে বিএনপি বরাবরই কিন্তু দেখা গেছে যে যখন নির্বাচনে হেরে যায়, পরাজিত হবার পরেই প্রত্যেকবারই একটা না একটা তারা ব্যাখ্যা দাঁড় করাবে। গত 2014 সালে বলল যে 154 জন বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে। আজকে বিএনপি কিন্তু 2014 সালে তারা কিন্তু অংশগ্রহণই করলো না, আপনার মাঠে খেললো না, মাঠে না খেলতেই বললো যে রেফারি পক্ষপাত, দুষ্ট। কিন্তু তারা কিন্তু 2014 সালে ভয়ে যদি মাঠেই না নামে, তাহলে কিন্তু এইটা যারা মাঠের যে টিম আছে সেই টিমের কিন্তু কোনো দোষ নেই। আজকে দেখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে এখানে আমার ভাই যিনি বসে আছেন,
তিনি কিন্তু একজন পরাজিত প্রার্থী, ওইখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন। তাহলে উনি কিভাবে হলেন, মির্জা ফখরুল কিভাবে হলেন, এই প্রশ্নটা ওনাদের প্রতি আমার থাকলো। আসুন আপনি 2008 সালের নির্বাচনে বাংলাদেশে যখন ভোট হয়েছিল সেই সময় আপনার ভোট হয়েছিল প্রায় 84% মানুষ সেই দিন 2008 সালের নির্বাচনে ভোট দান করেছিলেন। আপনার 2018 সালের 30শে ডিসেম্বর এইখানে ভোট পড়ছে 80%। আর 1996 সালের 12ই জুন নির্বাচনে ভোট পড়েছিল 74.82%। তাহলে কি আমরা এখন বলতে পারি যে 2008 সালের নির্বাচনে যদি 84% ভোট পড়বার পর বিএনপি জামাত সেই দিন সিট পেয়েছিল 28টি, আর আজকে 80% ভোট, 84% থেকে 4% কম 80% ভোট পড়ার পর তারা যে সিট পেয়েছে, এটাই স্বাভাবিক। তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে সিটের সংখ্যা কমে আসবে, এটাই স্বাভাবিক। আজকে তারা আদালতের আশ্রয় নিয়েছে, আমরা বলবো যে হ্যাঁ, আইনের আশ্রয় নিতেই পারে, কেউ আইনের আশ্রয় নিবে, এটাই স্বাভাবিক। আমাদের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব উনি বলেছেন যে আপনারা আইনের আশ্রয় নিতে পারেন। তো আমরা মনে করি যে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও কোনো ত্রুটি ছিল না, এবং বিদেশি যত আপনার পর্যবেক্ষক আপনার যাই বলেন, যেভাবেই তারা মন্তব্য করেছে, তাদের দিক থেকে, তাদের অবস্থান থেকে আজকে বিশ্বের ম্যাক্সিমাম দেশে কিন্তু একটা ব্যাখ্যা করেছেন বাংলাদেশের নির্বাচন সম্পর্কে। তারা কিন্তু সবাই বলেছেন যে বাংলাদেশে এত ভালো নির্বাচন, এত সুন্দর নির্বাচন, এত নিরপেক্ষ নির্বাচন কখনোই বাংলাদেশে হয় নাই। ওমর ভাই যদি একটু বলেন। এই কারণে বলেছিলাম, আমি আরেকটু আসবো আপনার কাছে, আমি আসবো, শুনে নিই আমরা। ওমর ভাই, আপনার আসলে কি হলো, কেন আপনি এত জনপ্রিয় ফেল করলেন, কেন আপনি আসলে কি হয়েছিল, কি ত্রুটি ছিল আপনার কি মনে হয়? না, আমার তো আমরা আসন দিয়ে আলোচনা করি, পরে জাতীয়টা কিছু নাই সেখানে। আমার তো মনে হয় যে মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব সেট করা ছিল, ওখান থেকে ফখরুল সাহেবকে পাস করানো হবে, মানে পার্টির মহাসচিবকে একটা আসন তো দিতে হয়, এরকম কোনো হিসাব ছিল কিনা এটা আমি বলতে পারবো না। আপনি তার ভিকটিম হয়ে গেলেন কিনা এটা আমি বলতে পারবো না, অনেকে সেটাও বলছে। কিন্তু তো আমি না, উনি বলছেন কিন্তু যে ওখানে নির্বাচন ভালো হয়েছে। দেখি ওটা শুনি আমরা। হ্যাঁ, নির্বাচনের দিন 12টার পরেই হবে, তখন কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব উনি কিন্তু মানে প্রেসের সামনে বলেছেন যে নির্বাচন ভালো হচ্ছে, সুন্দর নির্বাচন হচ্ছে। এখন তারপরে 5টা 6টার পরে 7টার পরে এসে ওনারা নির্বাচনের রেজাল্ট প্রত্যাখ্যান করলেন, বললেন যে আগের দিন নির্বাচন হয়ে গেছে। আমি বলতে চাই সেটা হলো যে যদি আগের দিন নির্বাচন হয়ে থাকে, তাহলে আপনি নির্বাচনের দিন, আপনি পার্টির মহাসচিব, আপনি নির্বাচনের দিন 12টার সময় বললেন তথ্য নাই কেন? তথ্য নাই কেন? তথ্য থাকার কথা। রাইট। আর এই তথ্য যদি আপনাদের কাছে থেকে থাকে, তাহলে আপনারা নির্বাচন করলেন কেন? নির্বাচনের দিনও তো নির্বাচন বর্জন করতে পারতেন, যেটা আজকে আপনারা নির্বাচিত হয়ে শপথ নিচ্ছেন না। তো নির্বাচনের দিনও আপনি বর্জন করতে পারতেন যে নির্বাচন ভালো হচ্ছে না, আগের দিন নির্বাচন হয়ে গেছে, আমরা এই নির্বাচনে থাকলাম না, অংশগ্রহণ করলাম না। তাহলে জাতিকে বুঝাইতে পারতেন ওনারা। না, এই যে শপথ যদি না নেয়, তার ব্যাখ্যাটা কি হবে সংবিধান অনুযায়ী? তার কি সদস্যপদ থেকে যাবে? না, এটার যেটা ব্যাখ্যা আছে সেটা হলো যে আপনার 90 সংসদ অধিবেশন যেদিন থেকে শুরু হবে, এদিন থেকে 90 দিন যদি তারা সংসদে মানে শপথ না গ্রহণ করে, তাহলে ওই সিটটা খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, আবার নতুন নির্বাচন হবে। নিয়মে তো আমরা এইটুকুই জানি, নতুন নির্বাচন হওয়ার কথা। এখন 90 দিন তো যায় নাই, ওনারা বলছেন যে আমরা শপথ নিব না। আবার ওনাদের সঙ্গে যারা নির্বাচিত হয়েছেন গণফোরামের যে 2 জন, তারা আবার নিতে চায়, ওনাদের কথাবার্তায় আমরা বুঝতে পারলাম যে ওনারা নিতে চায়। আবার সুলতান মনসুর সাহেব তো বলেই ফেললো যে আমি তো আওয়ামী লীগই আছি, আমি তো আওয়ামী লীগ থেকে কখনো সরে যায়নি। আর আওয়ামী লীগ তো এখনো বলে, আওয়ামী লীগ তো আমাকে বহিষ্কারও করেনি।
তো তারপরে এই যে সব কথাবার্তা আর কি, যে মানুষকে বোকা বানানো, মানুষকে ভুল বোঝানো, এটা জনগণ এমনিতেই বুঝতে তো পারছে। এখানে মানুষ কোনটা সঠিক ভাববে? মানুষকে সঠিক ভাবার মতো একটা আস্থায় নিয়ে যেতে হবে। একটা অস্পষ্টতা রয়েছে, একটা অস্পষ্টতা রয়েছে। বিএনপি বলছে কারচুপি হয়েছে, যদি কারচুপি হয়েও থাকে তাহলে বিএনপি এটা মানুষকে বুঝাইতে পারছে না, পরিষ্কার করতে পারছে না। তাদের কথার মধ্যে এটা তো ভোট কারচুপি হলে এটা তো মানুষ বুঝতে পারবে যে একটা কেন্দ্রে আপনার মিডিয়া তো বাংলাদেশে এত বেশি মিডিয়া কিন্তু সেটা হলো যে মানুষ, আমি আপনাকে বলি যে নিষ্কণ্ঠক নির্বাচন কোনোদিনই হয়নি। এখন এখানে মির্জা ফখরুল সাহেবের চাইতে আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সাহেব ভালো কথা বলেছেন যে পৃথিবীর কোথাও তো ত্রুটি মুক্ত নির্বাচন হয়নি। মানে এখানেও কিছু ত্রুটি হতে পারে, কিন্তু এই ত্রুটিটা বিএনপিরা মানুষকে আস্থায় নিয়ে আসতে পারছে না। যেমন ধরেন আরেকটা কথা বলি, আমি কালকে টিভিতে ওনাদের বক্তব্য শুনলাম। ওনারা নির্বাচনের আগে বললেন যে আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। তা নির্বাচন করলেন, নির্বাচন করার পরে এখানে কারচুপি হয়েছে, আগের দিনে নির্বাচন হয়ে গেছে, এদের তাদের অভিযোগ। কিন্তু এখন তো আন্দোলন করার কথা। এখন ওনারা কালকে ঘোষণা দিলেন যে আমরা এই মুহূর্তে সরকার বিরোধী কোনো আন্দোলন করব না। তাহলে কি এর মানেটা কি দাঁড়াইলো? যে আপনি হলো যে ইনডাইরেক্ট সরকারকে বৈধতা দিয়ে দিলেন। ওমর ভাই, আমরা মানুষকে বলছেন যে ছোট্ট বিরতি নিব। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে বিরতির। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আমরা আলোচনা করছিলাম উপলব্ধি নাকি হচ্ছে আমাদের কৌশল, জামাতের প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম। বিরতির পরে আবারও কথা বলবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম উপলব্ধি না অভিসন্ধি, বিশেষ করে জামাত ইসলামের ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের পর থেকে। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, আছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিরতির সময় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক। মাসুক ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আলোচনা আপনি অনেকখানি মিস করে গেছেন। একটা হচ্ছে বলা হচ্ছে যে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ, এইটি কি আসলে নতুন করে জামাত নাম পরিবর্তন করে আবার রাজনৈতিক দল করবে কিনা, নাকি সত্যিকারে তাদের একটা উপলব্ধি যে ৭১-এ জামাত ভুল করেছিল, যেটা রাজ্জাক 10 বছর বোঝাতে ব্যর্থ হয়েছে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি একটু দেরি করে আসছি, এই জন্য আপনাকেও ধন্যবাদ। আমি অ্যাডভোকেট, আমি ব্যারিস্টার রাজ্জাক সাহেবের সাথে আমার একটা মামলা নিয়ে তার সাথে আমার দেখা হয়েছিল। আমি মনে করি এদেশের প্রতীচ্যযশা যারা আইনজীবী, তার মধ্যে সে একজন অন্যতম। তার আচার আচরণ, তার প্রজ্ঞা আমার খুব ভালো লেগেছে। সে জামাতের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন মধ্যে। তিনি বাংলাদেশ থেকে বাইরে দীর্ঘদিন আছেন। এটা জামাতের আভ্যন্তরীণ বিষয়। জামাত না, শুধু সকল সংগঠনই দরজা খোলা, কেউ ঢুকতে পারে, যখন ইচ্ছা করে বের হয়ে যেতে পারে। আমি বিএনপির পর্যায়ে আসছি, আমার না করার অধিকার আমার রয়েছে। আমি এটা পড়েছি, আমি তার টোটাল বিবৃতিতে জামাতের বক্তব্য আমি পড়েছি। না, ইনি কিন্তু নিরীহভাবে পদত্যাগ করেন, উনি কিন্তু কারণ উল্লেখ করেছেন, সেটি আলোচনার বিষয়। সঠিক। আমি বলি, সে বলেছেন আমি আমার পার্টির দিয়ে বলি, আমার পার্টির সকল সিদ্ধান্ত আমার মনোভূত হয় তা নয়, এবং আমার প্রস্তাব, আমি নির্বাচনে না যাওয়ার পক্ষে আমি বক্তব্য রেখেছি। শুধু আমি নয়, সংখ্যাগরিষ্ঠ আমাদের ফোরাম, সাংগঠনিক সহ সাংগঠনিক যুগ্ম মহাসচিব মিটিং হয়েছে একাধিকবার, কিন্তু সেটা যে বাস্তবায়ন হয়েছে তা নয়। আমরা নির্বাচনে গিয়েছি, বেগম খালেদার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে আমরা গিয়েছি। তার অর্থ এই নয় ওটার সাথে আমি একমত। আমি কিন্তু নির্বাচন না যাওয়ার পক্ষে ছিলাম। জি, ব্যারিস্টার রাজ্জাক সাহেব বলেছেন তিনি ৭১-এ যদি জামাত ৭১-এর ভুলের ব্যাপারে ক্ষমা চেতেন, তাহলে কি ক্ষমা হতো? নাও হতে পারত।
সেটা উনি বাস্তবায়ন করতে পারেননি। উনি মানে ক্ষমাটার একটা প্রতীকী মূল্য আছে আসলে, নিঃসন্দেহে। এবং আপনি জানেন যে জাপান কিন্তু কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছে দ্বিতীয় মহাযুদ্ধে তাদের অপরাধের জন্য। সেরকম ক্ষমা কিন্তু পৃথিবীতে অনেকেই চায় আসলে। সঠিক। আপনার মনে আছে আমাদের ঢাকা একজন সফল মেয়র, বর্তমানে মেয়রের বাবা হানিফ সাহেব বলেছিলেন, আমরা অন্যায়গুলো ক্ষমা চাই, আমরা আবার আপনাদের ভোট চাই। ক্ষমাটা এটা দোষের বিষয়টা মহৎ বিষয় বলে আমি মনে করি। আর যেটা এটা জামাতের আভ্যন্তরীণ বিষয়, এই বিষয় আমি বিস্তারিত না বললে, এটা রাজ্জাক সাহেবের রাইট রয়েছে দল থেকে। রাজ্জাক সাহেব কিন্তু বিস্তারিত উল্লেখ করেছেন। সঠিক যে কারণগুলোর কারণে উনি জামাত থেকে পদত্যাগ করেছেন, সেই কারণগুলি উনি উল্লেখ করেছেন। জামাত সেটা, যেহেতু জামাতের সঙ্গে আপনারা জোটে আছেন সেই জন্য বললাম। নিঃসন্দেহে আমরা জামাতের সাথে এই আমি একটু ভাই এই জায়গায় আপনাকে একটু ছোট প্রশ্ন করি। সেটা হলো যে ব্যারিস্টার রাজ্জাক সাহেব ওনার উপলব্ধি থেকে উনি এখন মনে করছেন যে জামাতের সম্পূর্ণ রাজনীতিটা একটা ভুল রাজনীতি ছিল, এদেশের বিরোধিতা করা এবং তাদের যে দর্শন এটা টোটালটাই একটা ভুল। তো আপনারা সেই রাজ্জাক সাহেব এখন বলছেন যে জামাতের রাজনীতি ভুল, কিন্তু এই ভুল রাজনৈতিক দলটির সঙ্গে আপনারা দীর্ঘদিন থেকে আছেন এবং এখনও আছেন। তো রাজ্জাক সাহেবের এই বিবৃতি, এই ব্যাখ্যা দেবার পরে আপনারা যারা বিএনপির খুব বড় নেতারা আছেন, আপনারা এখন কি ভাবছেন? মানে আপনাদের এই জোট করাটা ভুল ছিল কিনা? আমি বলি, আপনার কি খেয়াল আছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাসদ মাননীয় প্রধানমন্ত্রীর বাবার ঘুমকে হারাম করে দিয়েছিল? এদেশের মেধাবী ছেলেরা জাসদে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামে ঝুঁকে পড়েছিল। আমি ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের প্রতিযোগিতা রাজনীতি আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আরও অনেক লেভেলের সাথে আমার কথা হয়েছে। আমি যখন প্রশ্ন করেছিলাম, বলছে আমাদের রাজনীতি ভুল ছিল, হয়তো আনুষ্ঠানিক বিপিএন না হতে পারে। জিন্না যদি না বলতেন রাষ্ট্রভাষা উর্দু হতো, হয়তো দেশ এই দুইটা দেশ ভাগ হতো, হয়তো সময়ের ব্যাপার হতে পারত। তার এই সিদ্ধান্ত ভুল ছিল। আমি মনে করি শেখ মুজিবের মতো এক আকাশচুম্বী জনপ্রিয়তা সম্পন্ন একটি লোক, যিনি গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন, বাংলাদেশে তার মতো জনপ্রিয় নেতা আসবে কিনা সন্দেহ। তিনি, আমি মনে করি আমার মতো ক্ষুদ্র ব্যক্তি, আমি তার সমালোচনা করব না, নেভার। বাকশাল কায়েম করে মানুষ মনে করেছে গণতন্ত্রকে উনি কবর রচনা করেছেন, যিনি গণতন্ত্রের জন্য বছরের পর বছর জেলে রয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী একাধিকভাবে ব্যক্তিগত, গেটার ফরিদপুর তো তার বাড়ি, অনেক লোক তার কাছের, হ্যাঁ, গোপালগঞ্জের লোক বলে আমাদের আপা, আমাদের বুয়া, বুয়া মানে বোন, ডোন্ট টেক আদার রয়েছে, আমাদের অঞ্চলে বড় বোনকে বুয়া বলে, বুঝি বলে। উনি একান্তভাবে বলেছেন তার জীবনের ইতিহাস আমি কে এম ওবায়দুর রহমানের কাছে শুনেছি। তার আত্মজীবনী পড়লে সেটা বোঝা যায়। তিনি বাকশাল কায়েম করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই বাকশাল বাদ দিয়েছেন। হয়তোবা সেদিন তার ভুল ছিল অথবা নাই ছিল, সেটা যদি সাকসেস হতে পারত, হয়তো বাকশালই সঠিক ছিল, হতে পারত। তেমনিভাবে রাজ্জাক সাহেবের উপলব্ধি থেকে বলেছেন জামাত এটা গ্রহণ করবে কিনা, গ্রহণ করবে জামাতের বিষয়। তবে আমাদের কাছে বলেছেন আমরা জামাতের সাথে এবং আরও 20 দল, তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি নির্বাচনের প্রশ্নে। যেমন আওয়ামী লীগ 14 দল মহাজোট ঐক্য নির্বাচনের প্রশ্নে, তাই না? সেখানে আপনাদের আপনাদের দলের আদর্শিক মতাদর্শের কাছাকাছি একজন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন, তিনি কিন্তু একাধিকবার এটা বলেছেন, আপনি দেখেছেন যে বিএনপির উচিত জামাতকে ছেড়ে দেওয়া, দিয়ে নতুন করে তার শক্তি সঞ্চয় করা। সেইটা কি কোনো আলোচনা আছে আপনাদের পার্টির ভেতরে জামাতের সঙ্গ বাদ দেওয়ার ব্যাপারে? আপনি সঠিক বলেছেন। জি স্যার, আমাদের পরশুদিনও দেখলাম তার আমাদের শ্রদ্ধেয়, জি, আমি তারপর শ্রদ্ধা রেখেই বলি, তিনি আমাদের স্যার কি আমাদের উপদেষ্টা, আমার সঠিক নাই উপদেষ্টা, মানে আমাদের উপদেষ্টা হলে চেয়ারপারসন উপদেষ্টা, নট বিএনপি উপদেষ্টা। আমি বোধ হয় ছাড় এটা নাই। তিনি হয়তো আমাদের ভাবাপন্ন একজন, আমি সেটাই বলেছি আর কি, সে তার উপলব্ধি থেকে বলতে পারেন। বিএনপি ঐক্যবদ্ধ আজকে জামাতের সাথে আছে। এক সময় আমরা সামরিক সরকারের বিরুদ্ধে 22 দল 15 দল ঐক্যবদ্ধ আন্দোলন করেছি।
এমনও দিন তো আসতে পারে আওয়ামী লীগ বিএনপি একত্র হয়ে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম গঠন করতে পারে, পরিস্থিতি পরিবেশ জনগণের ডিমান্ড সেদিন সেটাও করতে পারে রুবায়েত ভাই, হতে পারে। জি, হতে পারে। একটু আরেকটু কথা বলি না যেগুলো আপনাকে বলি, অনেক সময় বিএনপি থেকে বলা হয় আমরা যে জামাত ছেড়ে দিব, ছাড়লে আওয়ামী লীগ আবার এই জামাতকে নিতে পারে, এই অভিযোগ খণ্ডন করবে কিভাবে? একটু বলেন তো, আমি ক্লিয়ার করি, এই ভয়টা বিএনপি প্রায় বলে। এই কারণেই নয় যে আমরাই কিন্তু যুদ্ধ শুনেছেন তো, এটা যে বলে বিএনপি আপনি শুনেছেন, এইটা হচ্ছে তাদের রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি, নিজেকে সেভ করার জন্য একটা কথা বলতে হয়, এই কারণেই বলে। উনি যে কথাটি বললেন যে নির্বাচনের ঐক্য, তাহলে কি যেনতেনভাবে সরকারে ক্ষমতায় যাওয়ার জন্যই, যেমন বিএনপি সৃষ্টিটা কিন্তু বন্দুকের নলা দিয়ে, বিএনপি সৃষ্টি কিন্তু স্বৈরাচার শব্দ দিয়ে, বিএনপি সৃষ্টি হচ্ছে সামরিক বাহিনীর পোশাক দিয়ে। তো সেইখানে বিএনপির কি আবারও আমার এই ভাইরা যারা এখনকার এই যে চিন্তা চেতনা যাদের খুব ভালো, তেনারা কি এখনও মনে করেন যে আমরা যেনতেনভাবে জামাত রাজাকার সবাইকে নিয়ে নির্বাচন করব, আর দর্শন এগুলো থাকবে না, রাজনৈতিক কোনো দর্শন থাকবে না? রাজনৈতিক দর্শন না থাকলে কিন্তু আপনি নির্বাচনে ঐক্য করে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করতে পারবেন না। আমি বলি, আর আপনাকে আমি বলি সেটা হলো জামাত কিন্তু, জামাতকে আওয়ামী লীগ কখনোই প্রশ্রয় দেয় নাই, দেবে না। এবং এটা কিন্তু প্রমাণ দিয়েছে যে আজকে যুদ্ধ অপরাধীর বিচার হচ্ছে, যুদ্ধ অপরাধীর বিচার কার্যকর হয়েছে, কার্যকর হচ্ছে। আমি আপনাদেরকে, আপনারা যারা এখন বিশেষ করে এই সুশাসনে বিশ্বাস করেন, আপনারা যারা দেশকে ভালোবাসেন, আপনাদেরকে আমি আহ্বান করব যে আপনারা এই দেশটাকে ভালোবাসেন, আসুন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। এই কারণে যে আজকে বাংলাদেশ কিন্তু পৃথিবীর বুকে আজকে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। আজকে কিন্তু বিশ্বের অনেক নেতা কিন্তু স্বীকার করেছে। এই কারণে আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ি। 2 মিনিট পর তো আমার নাই। হ্যাঁ, আমি তার কথাই বলতে চাই, হাসানুল্লাহ ইনু, হ্যাঁ, রাশেদ খান মেনন দুইজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। ভোটের রেশিওতে আওয়ামী লীগের মতো এত বড় একটি পুরানো দলকে এদের নেওয়া কোনো দরকার ছিল না। 15 আগস্টের এই দুঃখজনক ঘটনার পর আওয়ামী লীগের বহুত লোক জীবন যৌবন দিয়ে এই দলের জন্য কাজ করেছেন, তাদেরকে বাদ দিয়ে দুজনকে রেখেছেন। এর অর্থ এই নয়, তার কথা যদি এটাই বলে, আমি মুক্তিযুদ্ধের কথা পক্ষে বিপক্ষে কথা বলতে চাই না, এটাই যদি বলতে চায় আমি বলবো, মুক্তিযুদ্ধ যদি এটাই বলতে চায় তাহলে এটা কি বলবো ক্ষমতার জন্য শুধু করেছেন? জি, আচ্ছা ওমর ভাই, আপনি যদি বলেন ওনাকে শেষ করতে চাই, আপনারা অনেক বলেছেন, আমরা 1 মিনিট 2 মিনিট কথা বলি। বলেন। সেটা হলো যে আজকে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে আমরা প্রত্যেককেই নিজেকে সঠিক মনে করছি। আমার মনে হয় এখান থেকে সরে এসে যেটা সঠিক সেই জায়গায় যদি আমরা যেতে পারি, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমাদের নেক্সট জেনারেশন যারা, তারা যে ভালো শিক্ষা ভালো উন্নয়ন থেকে বঞ্চিত হবে, সে বঞ্চিতটা তারা হবে না। কথা বলবার জন্য প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা অনুষ্ঠানটি শেষ করব। অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা টিভিতে বা ফেসবুকে আলোচনা শুনেছেন আপনাদেরও ধন্যবাদ। জানিয়ে রাখি, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শুক্র, শনি ও রোববার প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTV সঙ্গেই থাকুন। ধন্যবাদ।